শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। ৮ দিন হাসপাতালে বেকারির সন্ধান, পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ। ৬ নবজাতকের মৃত্যুর প্রতিবেদন ৩রা জুন, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, বিশেষ ব্যবস্থা না নিলে আরও ভয়াবহ হতে পারে সংক্রমণ, আশঙ্কা বিশেষজ্ঞদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। স্বাধীনতার ঘোষক এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার তার মাজারে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে যাবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এদিকে বিএনপি মহাসচিব বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে সংস্কার ও উৎপাদনের বিপ্লবী কাজ শুরু হয়েছে। সামনের দিকে এগিয়ে চলার পথ দেখতে দিনটি বারবার স্মরণে রাখতে হবে। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তার মাজারে শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। খালি করে ফেলা হয় জিয়ার মাজারের সামনের রাস্তা। বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই রাস্তায় ঢুকেন দলীয় নেতাকর্মীদের মিছিল বেষ্টিত হয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেতু মুখে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। তাদের সাথে নিয়ে শহীদ জিয়ার মাজারে যান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান। প্রথমে প্রধানমন্ত্রী হিসাবে পিতার কবরে শ্রদ্ধা জানান তারেক রহমান। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান, দোয়া মোনাজাত করেন। পরে মাজারে ওলামা দল আয়োজিত দোয়ায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়ার মাজার থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যান মানিক মিয়া এভিনিউর রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে দুস্থদের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করেন। এ সময় প্রধানমন্ত্রী শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। শহীদ জিয়ার রাজনীতিই ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা। আমাদের আজকে শপথ হোক যে আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। এর আগে জিয়ার মাজারে দলের মহাসচিব সহ বিএনপি নেতারা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে জিয়ার শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে। জিয়ার দেখানো পথেই বিএনপি হাঁটতে চায় বলেও মন্তব্য করেন তারা। আজকে আবার তারই যোগ্য উত্তরাধিকারী তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করি। আমরা উৎপাদনের কাজ করছি। আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল কর্মসূচি বাংলাদেশে ইতিমধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। আমরা তাই আজকের এই দিনটিকে বারবার করে স্মরণ করতে চাই। আমরা এই শোককে শক্তিতে পরিণত করেছি। আগামী দিনেও ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী 2024-এর 5ই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী, শহীদের প্রত্যাশা অনুযায়ী আমরা যাতে এই বাংলাদেশটা বিনির্মাণ করতে পারি, গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করতে পারি। দলের সিনিয়র নেতা ও মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বেরিয়ে যাওয়ার পর জিয়ার মাজারে নেতাকর্মীদের ঢল নামে। নানান ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড আর মিছিল নিয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে যান দলের প্রতিষ্ঠাতার মাজারে। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন দলের নেতাকর্মীরা। জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানী জুড়ে 16টি স্থানে দুস্থদের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করা হয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে। তাতে অংশ নেন প্রধানমন্ত্রী। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দলীয় নেতাকর্মীদের শুধু দলের পক্ষ থেকে নয়, নিজ নিজ জায়গা থেকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গরিব অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে এ আহ্বান জানান তিনি। মানুষের পাশে দাঁড়ানোর আদর্শ নিয়েই রাজনীতিতে এসেছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় মানবিক সহমর্মিতা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, শুধু দলের পক্ষ থেকে নয়, আপনাদের যাদের যাদের পক্ষে সম্ভব ব্যক্তিগত উদ্যোগেও চেষ্টা করবেন মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এটাই শহীদ জিয়ার শিক্ষা। আসুন শহীদ জিয়ার এই শাহাদাত বার্ষিকীতে আমরা এটি শপথ গ্রহণ করি যে আমাদের যার যার অবস্থান থেকে আমরা শুধু রাজনীতি না, রাজনীতির বাইরেও আমরা চেষ্টা করব যার যার স্ব অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় দুস্থ মানুষের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি, তাদের প্রতি আমরা সহযোগিতা, সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। আজকের এই দিনে এটিই হোক আমাদের প্রত্যাশা। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সচ্ছল মানুষদের অসচ্ছল ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর ধোলাইখালে আয়োজিত দোয়া মাহফিল, খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে এ আহ্বান জানান তিনি। সমাজের সচ্ছল মানুষের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যার যার সামর্থ্য অনুযায়ী অসচ্ছল ব্যক্তি ও পরিবারকে সহযোগিতা করা উচিত, যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখিয়েছেন কিভাবে রাষ্ট্র গঠন করতে হয় এবং দেশকে এগিয়ে নিতে হয়। তিনি মানুষকে কঠোর পরিশ্রমের শিক্ষা দিয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেন। ঢাকা ৬ আসনের এমপি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পঁয়তাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রিয় ভাই বোনেরা, আমার পাশের লোকটি, যে ব্যক্তিটি অসচ্ছল, যে পরিবারটি অসচ্ছল, কষ্টে আছে, যদি তাকে আমরা কোনো সহযোগিতা করতে পারি, আসুন আমরা তাকে সেই সহযোগিতা করি, যার মাধ্যমে সে আত্মনির্ভরশীল হয়ে দাঁড়াতে পারবে। আমরা যারা সচ্ছল ব্যক্তি, তারা যদি আমাদের পার্শ্ববর্তী একজন অসচ্ছল ব্যক্তিকে অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্য, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, আত্মনির্ভরশীল হওয়ার জন্য সহযোগিতা করি, তাহলে আমরা আমাদের এই দেশের উপকার করতে পারবো, দেশের জন্য কাজ করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছেন কিভাবে রাষ্ট্রকে গঠন করতে হয়, দেশকে গঠন করতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছিলেন কিভাবে কঠোর পরিশ্রম করতে হয়। রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ৩রা জুন বুধবার দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। শনিবার হাসপাতাল পরিদর্শন করে তিনি বলেন, হাসপাতালের ভেতরে বেকারি পাওয়া গেছে, যেখানে ইলেকট্রিক ওভেন ব্যবহার করা হয়। বিষয়টি শক্তভাবে দেখার কথাও বলেন মন্ত্রী। তদন্ত কমিটির সদস্য আরও ৩ জন বাড়ানোর তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। মন্ত্রী চলে যাবার পর সাংবাদিকদের উপর হামলা করে আদ্দিন হাসপাতালের স্টাফরা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শনিবার বিকেলে হঠাৎ করে রাজধানীর আদ্দিন হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সে সময় শুধু একটি গণমাধ্যমকে নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন স্বাস্থ্যমন্ত্রী। বাকি সব গণমাধ্যমের ভেতরে প্রবেশের অনুমতি মেলেনি। পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, নিহত নবজাতক মায়েদের সাথে আলাপ করে দ্রুত তদন্ত প্রতিবেদন দেয়া হবে। যাদের সন্তান মারা গিয়েছে তাদের সাথে আমাদের যোগাযোগ করা অত্যন্ত প্রয়োজনীয়। এটা পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন তৈরি করার লক্ষ্যে। সেই মাগুলি অনেক দূরে আছেন। আমাদের তদন্ত কমিটি সক্ষম হয়েছেন যোগাযোগ করতে। আরও 2 থেকে 3 দিন টাইম লাগবে ওনাদের প্রত্যেকের সাথে দেখা করতে, যেই কারণে ওনারা আবেদন করেছেন, আমাদেরকে সমস্ত কিছু দেখিয়েছেন ওনাদের ফাইন্ডিংস। তো ওই মাগুলির সাথে দেখা করে ওনাদের স্টেটমেন্ট নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদনটা তৈরি করে আগামী 3 তারিখে আমাদের কাছে জমা দেবেন। আদ্দিনের ভেতরে বেকারির অস্তিত্ব নিয়ে মন্ত্রী বলেন, বিষয়টি শক্তভাবে দেখা হবে। আমি আরেকটা রিপোর্ট পেয়েছিলাম যে এইখানে একটা রুটির কারখানা আছে হসপিটালে, এটাও দেখা একটা ইচ্ছা ছিল। বাট যে জায়গাটা মারা গেছে এটা আমার আত্মসন্তুষ্টির জন্য দেখার দরকার ছিল, যাতে আমাকে আপনারা প্রশ্ন করলে যে আপনার মন্ত্রী আপনি তো আসলেন না, ওইটা থেকে আমি মুক্তি নিলাম। পাওয়া গেছে, আমি দেখেছি। আমরা পরে এগুলি পূর্ণাঙ্গ আলোচনা করব। বেকারি চলে 2টা ইলেকট্রিক কি দিয়ে, ইলেকট্রিক ওভেন দিয়ে। আমি এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি, একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি। দেয়ার আর সো মেনি গার্বেজেস দেয়ার, যেগুলি মানে কি বলবো, যেগুলি একটা হসপিটালে হাজার হাজার ছাত্র ছাত্রী, রুগী, অ্যাটেন্ডেন্ট থাকে, এটা উচিত হয়নি। অথবা আমাদের পরিদর্শনের অভাব বা ইন্টেলিজেন্সের অভাব বা যে কোনো কারণে হোক হয়েছে, এগুলি ইরেগুলারিটিস।
আমরা এগুলি ক্লোজলি এখন থেকে মনিটর করব। স্বাস্থ্যের মহাপরিচালক জানান, নিরপেক্ষ একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আমরা ধারণা করছিলাম যে এর সেবার সাথে সংশ্লিষ্ট কারিগরি দিক এবং অন্যান্য যে বিষয়গুলো এসি সহ অন্যান্য যে বিষয়গুলো আসে সেগুলোকে সঠিকভাবে অ্যাড্রেস করার জন্য এক্সপার্ট যেন ওনারা কোঅপ করতে পারে। মন্ত্রী চলে যাওয়ার পর বেকারির ছবি নিতে সাংবাদিকদের বাধা দেন আদ্দিন কর্তৃপক্ষ। এ নিয়ে সাংবাদিক ও হাসপাতালের লোকজনের সাথে সৃষ্টি হয় চরম উত্তেজনা। এক পর্যায়ে হাসপাতালের স্টাফরা সাংবাদিকদের লক্ষ্য করে ঢিল ছোড়েন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান পরিস্থিতিতে চলমান নানা উদ্যোগের পাশাপাশি হাম নিয়ন্ত্রণে নিতে হবে বিশেষ ব্যবস্থা বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শিশুদের মধ্যে হামের লক্ষণ দেখা গেলেই হাসপাতালে ভর্তির পরামর্শ তাদের। এদিকে হাম উপসর্গে গত একদিনে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া শনাক্ত হয়েছে ১,০৮৬ জনের। যদিও আগের চেয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরা শিশুদের সংখ্যাও বাড়ছে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। দেশের বিভিন্ন এলাকা থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে শিশুদের আসার সংখ্যা কমছে না, বরং আগের চেয়ে কিছুটা বেড়েছে। সরকারের তথ্য বলছে ঈদের ছুটিতে হামে আক্রান্তের সংখ্যা বেড়েছে। শনিবার পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৮৩ জনের। সরকারের নানা উদ্যোগের পরও হামে আক্রান্তের সংখ্যা কমছে না। শিশু হাসপাতাল থেকে ফেরত দিছে, বলছে যে ঢাকা মহাখালী যে সাততলায় যাইতে ওইখানে গেছি। এখন তারা আবার কোনো রিস্ক নিতে চাচ্ছে না। তারা বলতেছে যে ফ্লোরে থাকবে, ভর্তি হন, ফ্লোরে ফেলাই দিয়ে দেবেন, আবার চিকিৎসা যেরকমের পারবো সেরকমের। কোনো ধরনের কোনো সমস্যা হইলে আমরা কোনো রিস্ক নাই, রিস্ক আপনাদের। আজকে হঠাৎ করে দিয়ে কাশ, অতিরিক্ত কাশ, আর গায়ের মধ্যে মানে ওই যে এগুলো উঠি অনেক ভরে গেছে। ওইটার কারণেই মনে হয় কাশটা হইতেছে। চিকিৎসা চলতেছে, আল্লাহর রহমতে হয়তো আল্লাহ হয়তো ভালো করে দিবে। এর প্রথম জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরে ডাক্তার এমনি নর্মাল ডাক্তার দেখাইছি, না দিছে ৫-৬ টাকা হয়েছি, তাও ভালো না। প্রতিদিন আক্রান্ত মৃত্যুর পরিসংখ্যানের সাথে পাল্লা দিয়ে হাম থেকে সুস্থ হওয়াদের সংখ্যাও বাড়ছে। হাসপাতালে ঈদ কাটলেও শিশুদের সুস্থতায় খুশি স্বজনরা। ঈদ তো আর বাড়িতে ভালো কাটতে হয়, আমাকে অসুস্থ লোকই আল্লাহ যা করে তাই ভালো। কারণ আমার হাত নাই আল্লাহ ছাড়া। বাচ্চা একটা সুস্থ আছে ভালো আল্লাহতে, এর একটু অসুস্থ আছে। মানে যেন ওই একটা আলতা করতেছে, আলতা ওকে হইলে ভালো লিভার বাইরে তাহলে ছেড়ে দেবো কিছু। মনে তো একটু কষ্টই লাগলো, মনে করেন যে আল্লাহ অসুখ দিছে, আল্লাহই ভালো করবে, এইটাই নিয়ে এলাম। আর মনের মধ্যে তো একটু কষ্টই, যদি অসুখ না হতো তাহলে তো দেশে যাইয়া ঈদ কাটাইতাম, এইটাই। চিকিৎসকরা জানিয়েছেন ঈদের দীর্ঘ ছুটিতে ব্যাহত হয়নি হামের চিকিৎসা, তবে হাম প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। ম্যাক্সিমাম মিজেলস ভাইরাসই সিমটোমেটিক ট্রিটমেন্টে ভালো হয়ে যায়, কিন্তু এর মধ্যে কিছু সংখ্যক পোস্ট মেজেল কমপ্লিকেশন নিয়ে আসে। পোস্ট মেজেল কমপ্লিকেশন যেগুলো যেমন র্যাশ ওঠার 4 দিনের পরে যদি আসে, সে রোগীটার কোনো ইনফেকশাস না, কিন্তু সে কি ডেভেলপ করতে পারে? সে ডেভেলপ করতে পারে আপনার মোস্ট কমন ডায়রিয়া, নিউমোনিয়া, এটা মোস্ট কমন। তারপরে আপনার এনকেফালাইটিস হতে পারে, মায়োকার্ডাইটিস হতে পারে। মায়োকার্ডাইটিস সবচেয়ে ডেট্রিমেন্টাল, হার্টে ভাইরাল মায়োকার্ডাইটিস হয়। তো এইগুলির জন্য অ্যাডমিশন লাগে। যখন মায়োকার্ডাইটিস, সিভিয়ার নিউমোনিয়া যখন হবে, এনকেফালাইটিস হবে, তখন এই রোগীগুলির পিআইসিইউ কেয়ার লাগে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে চলমান নানা উদ্যোগের পাশাপাশি হাম নিয়ন্ত্রণে নিতে হবে বিশেষ ব্যবস্থা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে ঘরমুখো মানুষ। দর্শক, কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী মেজবা রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মেজবা, রাজধানীতে ঈদ শেষে ঘরে ফেরা মানুষের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? আজকে দীর্ঘ 7 দিনের ছুটি শেষে, অর্থাৎ 25 তারিখে ছুটি শুরু হয়েছিল, আজকে 31 তারিখ, 7 দিনের ছুটি শেষ হয়েছে। অর্থাৎ এই ছুটি শেষ হওয়ার পরে কিন্তু যারা ঈদ করতে গ্রামের বাড়িতে বা বিভিন্ন তাদের বাড়িতে গিয়েছিলেন, তারা আজকে রাজধানীতে ফেরা ইতিমধ্যে শুরু করেছে। আমরা সকাল থেকে দেখেছি রাজশাহীগামী একতা এক্সপ্রেস এবং মোহনগঞ্জগামী এক্সপ্রেস, সেটি কিন্তু ঢাকাতে ইতিমধ্যে এসেছে। তবে আরেকটি বিষয় আপনাকে একই সঙ্গে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে ঢাকা অর্থাৎ আগামীকাল থেকে অফিসগুলো খুলে যাচ্ছে। সেই
সেই উদ্দেশ্যে কিন্তু যেমন যাত্রীরা ঢাকামুখী অর্থাৎ ঢাকাতে ফিরে আসছে এবং একই সঙ্গে কিন্তু ঢাকা থেকে এখনও কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমার পিছনে ঠিক রয়েছে এই ট্রেনটি কিন্তু কুড়িগ্রাম যাবে। আমি যদি আপনাকে একটু এই ট্রেনটি যাবে কিশোরগঞ্জে যাবে। আমি কথা বলেছিলাম, তারা অনেকেই জানিয়েছেন যে আমাকে এরকমটা যে ঈদের সময় ট্রেনে বাড়তি একটা ভাড়ার চাপ থাকে, ট্রেনে শিডিউল বিপর্যয়, ট্রেনে সেরকম সিট পাওয়া যায় না। তো ঢাকাতে ঈদ করে তারা এখন নির্বিঘ্নে তাদের যাত্রী বাসায় বাড়ির উদ্দেশ্যে পরিবারের সঙ্গে কিছু সময় কাটাতে তারা আসলে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। অর্থাৎ ঢাকাতে যেমন যাত্রী ঢোকা শুরু করেছে ছুটি শেষ, তেমনি ঢাকা থেকেও কিন্তু এখনও যে চাপ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। অর্থাৎ এই ট্রেনে কিন্তু সবগুলো সিট পরিপূর্ণ, মানুষ দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ ঈদের সময় যে চিত্র আমরা দেখি সেই একই চিত্র রয়েছে। এবং আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, ঢাকা থেকে অর্থাৎ ঢাকামুখী যে ট্রেনগুলো ফিরছে রাজশাহী এক্সপ্রেস কিংবা রাজশাহী থেকে কিংবা মোহনগঞ্জ থেকে, সেই ট্রেনগুলোর চিত্র এখনও খুব একটা আমরা দেখিনি যে ভিড় আমরা লক্ষ্য করিনি। অর্থাৎ যাত্রী খুব স্বাভাবিকই ছিল। অর্থাৎ গতকালও অনেকে এসেছেন একদিন আগেই এবং আজকেও আসবেন। এবং আমরা কথা বলেছিলাম স্টেশন মাস্টারের সঙ্গে, তিনি জানিয়েছেন যে কিছুটা শিডিউল বিপর্যয় রয়েছে, তবে সেটি দ্রুত লাইনে কিছু জটিলতা দেখা গিয়েছিল সকালের দিকে। তবে গতকাল মধ্যরাত থেকে কুড়িগ্রাম বা রংপুর থেকে যে ট্রেনগুলো ছেড়ে দিয়েছে সেগুলো খুব কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছাবে। এবং যতটুকু আমাদের কাছে আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে ট্রেনগুলোতে কিন্তু সেরকম খুব একটা ভিড় নেই, অর্থাৎ খুব নির্বিঘ্নেই যারা ঢাকা থেকে বাড়িতে গিয়েছিলেন তারা খুব নির্বিঘ্নেই ঢাকামুখী ফিরে আসতে পেরেছেন। তাদের সঙ্গে আমরা কথাও বলেছি, তারা এখন পর্যন্ত সেরকম কোনো অভিযোগ আমরা পাইনি কিংবা বাড়তি ভাড়ারও কোনো অভিযোগ আমরা পাইনি। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকা সবশেষ তথ্য। ধন্যবাদ মেজবা। খুলনায় নানি ও দুই নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘাতক ট্রাক ড্রাইভার রফিকুল হাওলাদারকে আটকে মাঠে নেমেছে একাধিক টিম। র্যাব ও পুলিশের গোয়েন্দা সংস্থা গতকাল সন্ধ্যার পর নগরীর কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে ব্যর্থ হয়। তার মোবাইল ট্র্যাকিং করে দেখা যায় বারবার অবস্থান পরিবর্তন করছে সে, জানিয়েছেন খুলনার মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। সৎ বাবা রফিকুল হাওলাদার ছেলে শামীম ও মুস্তাকিমকে হত্যার পাশাপাশি তাদের নানি বেবি বেগমকে হত্যা করে। পুলিশ জানায় শুক্রবার 3 জনকে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে ঘাতক রফিকুল হাওলাদার। শনিবার নগরীর সোনাডাঙ্গা এলাকার সুজুকির গলির মাথায় শফিকুল ইসলামের ভাড়া বাসি থেকে তালা ভেঙে উদ্ধার করা হয় 3 জনের লাশ। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। আদ্দিন হাসপাতালে বেকারির সন্ধান পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ। 6 নবজাতকের মৃত্যুর প্রতিবেদন 3রা জুন, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। হাম ও উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু, বিশেষ ব্যবস্থা না নিলে আরও ভয়াবহ হতে পারে সংক্রমণ, আশঙ্কা বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।